শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর প্রতিভা প্রকাশের উদ্যোগে কবি কণ্ঠে কবিতা পাঠের 133তম আসরে আজকে আমি এসেছি কিছু কবিতা পাঠ করার জন্য। প্রতিভা প্রকাশের স্বত্বাধিকারী এবং কবি বইন মুরসালিনের আমন্ত্রণে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যে কবিতাটি আজকে পাঠ করব, এই কবিতাটির শিরোনাম অসহায় চাঁদের কিরণ। এই কবিতাটি আমি লিখেছি মূলত বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনিতে, তার উপর ভিত্তি করে আর কি। আমি কবিতাটি পাঠ করছি। চাঁদ উঠেছে আকাশে আলোর রোশনি ছড়িয়ে, কিন্তু বুকের ভিতর হৃৎপিণ্ড কাঁপে। প্রিয় শিশু, তোমার চুলের বেনি চাবুক হয়ে আমাকে চাপকায়। আমরা পারিনি আলোময় খুশির দিনে, তুমি প্রজাপতি হও আনন্দের পোশাকে। বুলেট দিয়ে শিশুকে আদর করা যায় না, দখলরাজ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে এখন যে কবিতাটি পাঠ করতে যাচ্ছি, আজকে ঈদের চতুর্থ দিন। ঈদের খুশি আমেজ এখনও চলছে। তো এ পর্যায়ে আমি যে কবিতাটি পাঠ করব, এই কবিতাটির শিরোনাম শাড়ির জমিন। তাজমহল রোডে চোখ আটকে গেল দুপুরের ঘোমটায়। শাড়ির ভাজে ভাজে ফুটে আছে বিনয়ী প্রেম। দূর থেকে দেখলাম, হাত ধরিনি তার। আমি একটা গোলাপ দেব বলে মন স্থির করলাম। শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল। বৃক্ষের পাতাগুলো চর্যাপদের যুবতী মলা মাছ যেন। শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ল। আমি শিহরিত হলাম 5 ফুট 2 ইঞ্চি আগুনে। সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে। এই বৃক্ষকে সুবহানবাগে প্রথম দেখি ভেজা রোদে। তারপর ভোরের আকাশে দেখেছি তার সতেজ রূপ। ধীরে ধীরে ফিরোজা রঙ্গে দেখেছি তার ময়ূরী দেহ। আস্থার নাগরদোলায় চেপে ঠোঁটের স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ। সেদিন থেকেই মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি। আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে বৃষ্টি ভেজা মাঠে, যেখানে দাঁড়িয়ে আছো শাড়ির জমিন। একজন কবিকে চিরটা কালই আসলে অপেক্ষা করতে হয়। একটি অপেক্ষা, একটি প্রাপ্তির জন্য। কি সেই প্রাপ্তি? একটি শব্দ। একটি শব্দ, একটি বাক্য একটি কবিকে এমন একটি জায়গায় নিয়ে যায়, তখন কবি নিজেকে আর নিজের জায়গায় রাখতে পারেন না। কবি তখন এমন একটা জায়গায় পৌঁছে যান, যে জায়গায় গিয়ে মানুষ তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করে, আরে এ তো আমারই মুখের ভাষা, আমি তো এই কথাটি বলতে চেয়েছিলাম, এই কথাটি আমারই কথা। প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় কবিরা, আজকে আমি এবার এমন একটি কবিতা পাঠ করতে যাচ্ছি, যে কবিতাটি আসলে শব্দকে নিয়ে। আমার এই কবিতার শিরোনাম আমার শব্দেরা। প্রতি অক্ষরকে বিনি সুতোর মালায় গেথে তৈরি করি শব্দ। শব্দরা জেগে ওঠে, জ্বলে ওঠে তারার মতো। উপমার ওড়নায় জড়িয়ে রূপকের চাদরে দিক বিদিক ছুটে বেড়ায় আমার শব্দেরা। একটা দাগ রাখতে চায়। নিঃসঙ্গ পার্কের মতো রাত নেমে এলে উঠানে শব্দরা জমায়েত হয় একটা জুৎসই স্লোগানের জন্য। চুইংগাম চিবাতে চিবাতে শব্দেরা উড়ে যায়। একাল পেরিয়ে মহাকালে শুনি শব্দের ওঙ্কার। শব্দের দাঁত নেই, কিন্তু একবার কামড় দিলে মানুষের পা টলমলো হয়ে যায়। শব্দের চাবুক হিস হিস করে আছড়ে পড়ে বুকের মাঝখানে, হৃদয়ে খুন জমে যায়। আমার চারপাশে শব্দেরা ঘুর ঘুর করে। শব্দের আয়ু নেই। কলম নামক সুইয়ের খোঁচায় অক্ষরগুলো আত্মার জগতে অমরত্ব পায়। ধন্যবাদ। আসলে কবিতা কি? কবিতা নিয়ে আমরা যারা কাজ করি, কবিতা নিয়ে আমরা যারা চর্চা করি, আমরা যারা নিজেদেরকে শব্দ শ্রমিক বলে দাবি করি, আমাদের দিন রাত চিন্তা চেতনা এবাদত ঘোরের মধ্যে শুধু শব্দই ঘুরে বেড়ায়। আমরা শব্দকে নিয়ে কাজ করার চেষ্টা করি। যখন শব্দগুলো মাথার মধ্যে আসে, তখন সুই দিয়ে যেভাবে সুতো
দিয়ে আর কি আপনার বোতামকে বুনন করা হয়, আমরাও চেষ্টা করি শব্দ শ্রমিক হিসাবে আমাদের সেই শব্দগুলোকে এক করে গেথে একটা জায়গায় নিয়ে আসার জন্য, যে জায়গাটিকে মানুষ বলে কবিতা। প্রিয় বন্ধুরা, আজকের এই সন্ধ্যায় প্রতিভা প্রকাশের 133তম আসরে আমি আরও কিছু কবিতা পাঠ করার চেষ্টা করছি। যে কবিতাগুলো আমি লিখেছি এগুলো আসলে কবিতার কোন জায়গাতে যাবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু কবিতাগুলো আমরা যখন লিখি আমরা মনে করি যে আমরা কিছু একটা লিখছি, কিন্তু কি হচ্ছে বা কি হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারি না। তো আমি এবার যে কবিতাটি পাঠ করব সেটি আমার মাকে নিয়ে লেখা। আমি আমার মাকে হারিয়েছি 1 বছর পূর্বে। তো আমি আমার মাকে নিয়ে 1 বছর পূর্বে একটি কবিতা লিখেছিলাম এবং আমাকে মাকে হারানোর পরে আমি একটি কবিতা লিখেছিলাম। এই দুটো কবিতাই আমি এখন পাঠ করছি। প্রথমে আমি যে কবিতাটি লিখেছিলাম সেটির শিরোনাম ছিল আম্মা। অন্ধকার ঠেলে সে মহেন্দ্রক্ষণে আমার আগমনে সমুদ্রে জোয়ার ওঠে, আনন্দের বন্যায় ভেসে যায় দাদুবাড়ির আগিনা। নরম এক কাঁথায় আমি কখনো দিদা, কখনো নানুমণি, কখনো ফুপুর উষ্ণ কোলে পরম নিশ্চিন্তে চোখ বুজে আছি। সহসা তাকাতেই পিতার লাজ নম্র চাহুনি আমাকেই দেখছে, ভাবি উত্তরকালের সূর্য হিসাবে। তখন আম্মা প্রথম কথা বলে উঠলেন, কার মতো হয়েছে? ফুপু হেসে বললেন, ভাইজানের আদল, কিন্তু শরীরের রং তোমার। আমার আগমনে বাড়ির প্রতিটি দরজা জানালা চাদর বালিশে নতুন প্রাণ জাগালো। সকলেই কথা কয় আমার সাথে, শুনি কিন্তু বলতে পারি না। একদিন এক টুনটুনি জানালায় বসে আমার সাথে কিছুক্ষণ গল্প করে গেল। সে এক অদ্ভুত ভাষা। সেই থেকেই আমার সাথী দুজন, আম্মা এবং টুনটুনি। আম্মার বুকের ছাতিমে ঘুমাই, উষ্ণ কম্বলের ওম নেই মায়ের রক্ত থেকে। আমি বেড়ে উঠি প্রতিদিন প্রতি রাত। আম্মা আমার কাছে অবাক পৃথিবী, আম্মা আমার মহাসমুদ্রের শেষ আশ্রয়, আম্মা আমার দিনের সূর্য রাতের চাঁদ, আম্মা আমার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। আম্মা আমার, আমি আম্মার। আম্মার কথা মনে হলে মনে পড়ে 1400 বছরের আধুনিক বাণী, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ধন্যবাদ। আমি এবারে যে কবিতাটি পাঠ করব আর কি, এই কবিতাটি আমি যখন লিখেছি তখন আমার আম্মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি আমার আম্মাকে মাটিতে রেখে মাটিতে ঘুমিয়ে দিয়ে তারপরে আমি যখন ফিরে আসি আমার বাসায়, তো সেই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আমি তখন বসে বসে ভাবছিলাম যে আমি কি করব, পৃথিবীতে নিঃস্ব একাকিত্ব হয়ে একটা মানুষ বসে আছি। এই জন্য তখনই আমার মাথায় কিছু শব্দ ঘুরঘুর করছিল বলা চলে আর কি। আমি তখন একটি কবিতা লিখলাম। আমি এখন সেই কবিতাটি পাঠ করছি। আমার এই কবিতার শিরোনাম নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কখনো ভাবিনি এই রাত কাঁদাবে, কখনো ভাবিনি সকালের আকাশ মেঘলা হবে, আমরা কখনো ভাবিনি বৃষ্টির মধ্য দিয়ে আমি লিখব আমার প্রাণের থেমে যাওয়া স্পন্দন। কিভাবে ভুলে যাব মাটির পৃথিবীতে মিলিয়ে গেল আমার সকল সুখ, আমার দু কাঁধ যেন গ্রানাইট পাথর হয়ে গেল, আমার হাত বেয়ে কেঁদে কেঁদে চুয়ে পড়ছে বৃষ্টির কান্না। আমি তাকিয়ে আছি অদ্ভুত এক মাটির ঘরের দিকে, সকল আসবাবপত্র মাটি দিয়ে তৈরি। এখানে আমি আমার জীবনকে নামিয়ে দিলাম, আকাশ উপুর হয়ে কাঁদতে কাঁদতে ভিজিয়ে দিয়েছে আমার সারা দেহ। আর কখনো আমি জিহ্বার স্বরে ডাকতে পারবো না আমার জন্ম উৎসবের নারীর টান। আম্মা শব্দটা আমার মুখ থেকে চিরতরে বের হয়ে অন্ধকার কবরে মিশে যেতে লাগলো। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি আম্মার কবরের পাশে। আস্তে আস্তে আম্মা শব্দটা মিশে গেল মাটির নিচে। এটি আমি আমার আম্মাকে নিয়ে লিখেছি, আম্মাকে কবর দিয়ে আসার পরে। তো এই কবিতাটি আমি যতবারই পাঠ করি ততবারই আমি এক ধরনের ঘোরের মধ্যে চলে যাই আসলে, এবং আমাকে তখন নিজেকে খুব অসহায় মনে হয়, পৃথিবীতে বড় নিঃস্ব মনে হয়, এবং
আমার মনে হয় যে আসলে আমরা বড় একা, পৃথিবীতে সত্যি আমরা বড় একা। আমি এখন যে কবিতাটি পাঠ করতে যাচ্ছি এটি একটি প্রেমের কবিতা। আমার এই কবিতাটি কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে কাব্যগ্রন্থের প্রথম কবিতা। আমার এই কবিতাটির শিরোনাম উষ্ণতা, এক কাপ কফি ও তুমি। তৃষ্ণার্ত আত্মায় এক কাপ কফি ও তোমার সান্নিধ্যে বিকেলটা আমি সাজিয়ে ফেলি অভিজাত রঙ্গে। মিথ্যার অন্ধকারগুলো সরিয়ে জ্বালিয়ে দেই প্রেমের বাতি। যতবার তোমার কাছে পৌঁছে যাই আমার নাকে মাতোয়ারা জাগায় কাঁঠাল চাপার গন্ধ। তোমার কল্যাণিয়া মুখ দেখে ভুলে যাই কফি ঠান্ডা হতে চলেছে। প্রতিবার প্রতিক্ষণ একই ছবিতে ভাসিয়ে দেই আমার বর্তমান ও ভবিষ্যতের ওয়াদা। মেঘবালিকা, ও মেঘবালিকা, জীবনের মোহে চিরটাকাল তোমার পাশে বসেই চুমুক দিতে চাই উষ্ণ কফির পেয়ালায়। ধন্যবাদ। আসলে কবিতা এমন একটি বিষয় যে বিষয়টি নিয়ে যখন আমরা কথা বলি, আমরা যখন কবিতা নিয়ে চর্চা করি বা কবিতার আড্ডা দিই, তখন অনেকগুলো বিষয় আসে যে 4-5 মিলে কথা বলছি, 4-5 মিলে আড্ডা দিচ্ছি। এমন একটি শব্দ বেরিয়ে এলো যে শব্দটি থেকে একটি কবিতা হয়ে যেতে পারে। কবিতা একটি মুহূর্তের বিষয়, একটি আবেগের বিষয় এবং একটি এমন একটা বিষয় যে বিষয়টা হঠাৎ করেই চলে আসবে। আপনি হয়তো কল্পনা করতে পারছেন না যে এখন এই কবিতাটি আপনার মাধ্যমে আপনার হাত বেয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। কবিতা এমন, আমি যখন কলকাতায় গিয়েছিলাম হঠাৎ করে একটি কাজে, তো আমি কলকাতার বড় বাজারে গিয়েছিলাম ঘুরতে। তো ঘুরতে গিয়ে হঠাৎ করে আমার চোখে কিছু জিনিস ধরা পড়লো আর কি, ওই কলকাতার মসজিদটার ওখানে গিয়ে, বড় মসজিদটার ওখানে। তখন আমার মনে হলো যে আমি কিছু একটা লিখতে পারবো। তা আমি ট্যাক্সিতে উঠেই আমি তখন লেখা শুরু করলাম। তো সেখানে বসে আমি একটি কবিতা লিখেছিলাম কলকাতার বড় বাজারে। আমি এখন সেই কবিতাটি পাঠ করছি। চৌরঙ্গি স্ট্রিটে একটা হলুদ ট্যাক্সিতে চেপে আমরা রওনা দিলাম বড় বাজারের পথে। এ গলি ও গলি রাজপথ পেরিয়ে অবশেষে নামলাম ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে। আমরা হেঁটে হেঁটে দেখে চলেছি মানুষের কোলাহল, সময়ের দৌড় আর ঘামে ভেজা শরীরের মেহনতি কসরত। আমরা ঘুরতে ঘুরতেই একটা বেচা কেনার দোকানে মাথা গলিয়ে দিলাম বাঙালি কায়দায়। বাহিরে বৃষ্টি, ভিতরে সওদা। আমরা কথা বলতে লাগলাম আমাদের ভাষায়। সওদাগর দেখাতে লাগলেন পাঞ্জাবি, লাল, নীল, হলুদ, খয়েরি, কত না বাহারি রং। আমরা আমাদের স্বাদ ও রুচিকে একসাথে করে বৃষ্টির মাঝে ছড়িয়ে দিলাম আমাদের পৌরষ। পাঞ্জাবি হাতে রাস্তায় নামতেই দেখি তুমি দাঁড়িয়ে, তোমার হাতে শরতের আকাশ আর কাশফুল। তোমাকে বলেই ফেললাম মেঘবালিকা, নীলে নীল পাঞ্জাবি, তোমার রয়েছে জামদানি, নীলকণ্ঠে তুমি নীলিমার পূর্ণিমা। কবিতা নিয়ে আমরা কথা বলছিলাম এবং কবিতা পাঠ করছিলাম। আসলে একজন কবি তো চিরটাকাল একটা ঘোরের মধ্য দিয়ে পথ চলেন এবং কবির কোনো বন্ধু থাকে না। কবিকে একাই পথ চলতে হয়। এবং বাংলা ভাষার 50-এর দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি আল মাহমুদ ভাই একটি কথা আমাকে বলেছিলেন যে একজন কবির কখনো কোনো বন্ধু থাকে না, কবিকে একাই পথ চলতে হয়। কবির বন্ধু একজনই, সে হইল কবির লেখা। লেখা যেভাবে লিখবেন সেভাবেই লেখাটা থেকে যাবে এবং সেই লেখা নিয়েই কবিকে এগিয়ে যেতে হয়। আমি বাংলা সাহিত্যের আমাদের সৌভাগ্য 90 দশকের শেষ ভাগে যখন ঢাকায় প্রথম এসেছি তখন বাংলা সাহিত্যের অসংখ্য দিকপাল যারা ছিলেন 50-এর দশকের প্রত্যেকের সান্নিধ্যে দেওয়ার সুযোগ আমার হয়েছে। কবি শামসুর রহমান ভাই, কবি আল মাহমুদ, কবি ফজল শাহাবুদ্দিন প্রত্যেকেই আমরা পেয়েছি এবং প্রত্যেকের সান্নিধ্যে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি। তখন আমরা যখন যে বড় কবির কাছে যেতাম তার কাছ থেকে এক একজনের কাছে গিয়ে আমরা এক এক ধরনের বিষয় শিখতাম, জানতাম। তো এরকম করতে করতে এক সময় আমরা ইতিহাস বিষয়ে পড়াশোনা শুরু করলাম এবং ইতিহাস নিয়ে আমাদের আগ্রহ জন্মলাভ করলো 90 দশকের। তো এই ইতিহাস যখন জানলাম তখন ইতিহাস নিয়ে আমরা কিছু লেখালেখি শুরু করলাম। তো সেই সময়ের একটি লেখা আমি
আমার পাখি বিক্রি কাহিনী কবিতার প্রথম যে বই, কবিতা বইটি, কবিতাটি আর কি, আমি এখন সেটি পাঠ করছি। সেই কবিতাটির নাম হলো মুখোশ। মুখোশ পরে নিলাম গত রাতে, রাজা তুতেন খামেন সোনার মুখোশ পরে রাজ্য শাসন করেছেন। প্রিয়তমা নারী আনাক্সেনামেনের বাহু ধরে যখন ছিলেন, তখনও মুখোশের আড়ালেই প্রকাশ করেছেন ভালোবাসার সকল সরল ধারাপাত। একটা নীল আকাশ আর মেঘবালিকার বাম হাত শক্ত করে ধরে সাগর পাড়ি দিতে যেয়ে এই মাঝ দরিয়ায় হঠাৎ মনে হলো পিছনের অন্ধকার বুঝি চিনে ফেলেছে আমার ছায়া। আমিও রাজা তুতেন খামেনের মতো মুখোশ পরে আমার আনাক্সেনামেনের বাম বাহু ধরে পাড়ি দিতে চাই সাগর আর অন্ধকারের অশুভ বিল্লির কণ্ঠস্বর। ফারাও রাজার মতো পিরামিডের হিমশীতল গুহায় রাত কাটাতে চাই না প্রভু। রাতের আকাশে তারার নাচন আর চাঁদের রোমাঞ্চকর আলোর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আমার মেঘবালিকাকে নিয়ে অসমাপ্ত গল্পের শেষ দৃশ্য আঁকতে চাই। ধন্যবাদ। মঈন মুরসালিন বলছেন বেশ ভালো। নুরুন নাহার, আবুল রাসেল দারুণ হচ্ছে, ধন্যবাদ। আমরা কবিতা নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে আমরা ইতিহাসের মধ্যে ঢুকে গিয়েছিলাম। 90 দশকের অনেকেই কবি ইতিহাস নিয়ে কাজ করেছেন, ইতিহাস নিয়ে কথা বলেছেন। রুনা তাসলিমা বলছেন মেঘবালিকা চমৎকার, স্বপন কুমার রায় খুব ভালো লাগছে, ধন্যবাদ দাদা। এ পর্যায়ে আমি যে কবিতাটি পাঠ করব এটিও আমার পাখি বিক্রি কাহিনী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সেই জন্য এই কবিতাটির শিরোনাম পিঁপড়ে। পিঁপড়ে কবিতাটি আমি পাঠ করছি। ইতিহাস লেখার আগে সভ্যতা যখন লঘু পায়ে আগুন খুঁজে বেড়াচ্ছে, মানুষ বুঝতে পারেনি তার শৌর্য বীর্য। আকাশে ফিনিক্স পাখির বাসায় একদিন সেও উড়ে যাবে বিশাল ডানায় ভর দিয়ে। তখনও পিঁপড়ে সমাজ সারিবদ্ধভাবে জীবনযাপন করত। মৃতদেহের অভ্যন্তরে অন্ধকার কবরে পিঁপড়েরা সামরিক কুচকাওয়াজের ভঙ্গিমায় সারিবদ্ধভাবে প্রবেশ করত খাদ্যের সন্ধানে। সেই পিঁপড়ে সমাজ এখনও সারিবদ্ধভাবে পথ চলে। মানুষ এখন ইতিহাস রচনা শিখেছে। সারি সারি বইয়ের পাতায় শুয়ে আছে ইতিহাস ও ইতিহাসের অলিগলি। কিন্তু পিঁপড়ের জীবন থেকে মানুষ কোনো শিক্ষাই নেয়নি। আকাশ জয় সেও অনেক কাল গত, কিন্তু অন্ধকার কবরে নিষ্প্রাণ মানুষ কিছুই করতে পারে না। অথচ পিঁপড়ে সমাজ অন্ধকার কবরে আলোহীন পথে সারিবদ্ধভাবে প্রবেশ করে অদ্ভুত ঘোরের মধ্যে তাদের রিজিক খুঁজে বের করে। ইতিহাসের অলিতে গলিতে ভাবনা দোল খায়, কার ইতিহাস লিখব? মানুষের নাকি ছোট্ট বিষণ্ণ পাখির, নাকি কোটি কোটি বছরের সুশৃঙ্খল পিঁপড়ে বাহিনীর? কুসুম তাহেরা বলছেন দারুণ। কবি মাহফুজ আনন্না বলছেন 3টি কবিতাতেই মেঘবালিকা আছে কবি, তাহলে কে বিশ্বাস করবে এ শহরে আপনার কোনো প্রেমিকা নেই? ধন্যবাদ কবি মাহফুজ আনন্না। মেঘবালিকা একটি রূপক অর্থে ব্যবহৃত একটি শব্দ আমি ব্যবহার করেছি এবং আমার অসংখ্য কবিতার মধ্যেই আমি মেঘবালিকা শব্দটি এনেছি। তো এটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে। আমি শুধু হাসি, আমি শুধু হেসেই চলি। মঈন মুরসালিন বলছেন আরও কিছু প্রেমিকা আপনার প্রয়োজন, ধন্যবাদ। রুনা তাসমিমা বলছেন প্রতিভা প্রকাশের এই আয়োজন প্রশংসনীয়, যতন দেবনাথ সাবলীল আবৃত্তি, ধন্যবাদ। আমি এখন যে কবিতাটি পাঠ করছি কবিতাটির শিরোনাম শীতল। ছোট ছোট সন্ধ্যাগুলো দ্রুত রাত হয়ে যায়। আজকাল সন্ধ্যা হলেই চাঁদ জেগে ওঠে। চাঁদ মানেই তুমি, তোমার মুখ। ভাবো সেই দিনের কথা যেদিন দেখা হলো লোকালয়ে, কথা হলো অগ্রগতির ওভারব্রিজ টপকানোর সিদ্ধান্ত নিলাম আমরা। বাতাস কি জানে না হাসির ইকোগুলো বৃক্ষদের? চোখ তাকালেই যে কথা বুঝতে পারো, অনাগত দিনের শৈবাল প্রাচীর আর শীতল আগুনের পরীক্ষা। আজকাল মানুষ চিৎকার করে বলে বিশুদ্ধ অক্সিজেন চাই, কিন্তু শোনো নারী, নারীর হাসি ছাড়া পৃথিবীতে কোনো বাগান হয় না। কবিতার কসম নারী, বাগান মানেই তুমি। মঈন মুরসালিন বলছেন তৌফিক ভাই শরম পাচ্ছে। ভাগ্যধন বড়ুয়া বলছেন খুব ভালো লাগছে। দাদা দেখছেন, নিপেন চক্রবর্তী দাদা দেখছেন। মুস্তাফা আনসারি বলছেন আবৃত্তি খুব ভালো হচ্ছেন। আমি আসলে আবৃত্তি শিল্পী নই,
আবৃত্তি শিল্পী এখানে একজন দেখছেন, তার নাম কুশল ভৌমিক, তিনি একজন কবি। এবং রুনা তাসলিমা বলছেন মেঘবালিকা প্রিয় আমার নাম, ধন্যবাদ। আমরা যখন কফি হাউসে গিয়েছিলাম কলকাতার, তখন ওইখানে বসে আমি একটি কবিতা লিখেছিলাম। তো নরুন নামাজ বলছেন শুদ্ধস্বরে অসম্ভব সুন্দর আবৃত্তি, স্বপন কুমার রায় অসাধারণ প্রকাশ, ধন্যবাদ। কবির কণ্ঠে কবিতা পাঠ চলছে 133তম পর্ব। আমি তৌফিক জহুর। এখন যে কবিতাটি পাঠ করছি, কবিতাটির শিরোনাম অ্যালবার্ট হল। সভ্যতার ফড়িংজানে চেপে রওনা দিলাম, কলেজ স্ট্রিটে খুলতে লাগলো চোখের মণি। এবার পিছনে এগোতে থাকলাম, গলিপথ পার হয়ে ইতিহাসের সিঁড়িতে চেপে আমরা উপরে উঠতে থাকলাম। অ্যালবার্ট হলে কদম ফেলে হারিয়ে গেলাম ইতিহাসের সামিয়ানার নিচে। দেয়ালের চারদিকে আঁকা পোর্ট্রেটের মাঝে বাল্মীকি সাজে গুরুদেব। মাঝখানে বসলাম যেন চারদিকে চোখের ফোকাস ঠিকঠাক যায়। কফি হাউসের রূপ দেখতে দেখতেই আমার ভিতর পূর্বপুরুষের চৌধুরী জেগে উঠল। আমি সামনে দাঁড়ানো এক সেবা যুবাকে ডাকলাম, 1 কাপ কফি যেন আমাকে দেওয়া হয়। মাথায় পাগড়ি পরা সেবা যুবা কফির জন্য চলে গেল। মনেতে অনেক প্রশ্ন। তুমি বলেছিলে মেঘবালিকা, কফি হাউসে ঝলমলে কিছুই নেই, কিন্তু চোখ খুঁজলে দেয়ালে দেয়ালে পাবে ঝুলন্ত ইতিহাস। আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম ইতিহাসের অলিগলি। তুমি বলেছিলে ঠান্ডা মাথায় দেখবে, মন শিহরিত হবে। আমি নীরবে কফির পেয়ালায় চুমুক দিলাম। কফি হাউসে আফসা আলোয় দেখতে পেলাম শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরি, শক্তি চট্টোপাধ্যায় যেন আড্ডা দিচ্ছেন। তাদের কবিতা আওয়াজে কফি হাউসের দেয়াল যেন রংধনু সাজে আভা ছড়াতে লাগলো। আমি মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালাম। কাছে যেতেই কোনো কথা না বলেই ভোজ বাজির মতো সকলেই দেয়ালে মিলিয়ে গেলেন। ডান দিকে তাকাতেই শুনলাম কয়েকজন কবিতা আড্ডার মতো উঁচু গলায় পৃথিবীর নতুন গোলাপ চাষের সূত্র নিয়ে বয়ান করছেন একসাথে। কফি হাউস থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম, যেন ঘুমন্ত ইতিহাস জেগে না ওঠে। ধন্যবাদ। ভাগ্যধন বৈদ্য বলছেন আগাম অভিনন্দন। কুসুম তাহেরা বলছেন ভালো লাগছে। এ পর্যায়ে আমি যে কবিতাটির কথা একটু আগেই কবি মাহফুজা অনন্যা বলেছেন, আমি আমার এবারের যে বইটি বের হয়েছে এই শহরে আমার কোনো প্রেমিকা নেই, আমি সেখান থেকে এই কবিতাটি পাঠ করছি, এই শহরে আমার কোনো প্রেমিকা নেই। স্বপন কুমার রায় বলছেন তৌফিক জহুর ভাই অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা। রুনা তাসলিমা বলছেন নারীর হাসি ছাড়া পৃথিবীতে কোনো বাগান হয় না। ধন্যবাদ কবি, নারীর হাসিকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকেও ধন্যবাদ। এবার আমি যে কবিতাটি পাঠ করছি, এই শহরে আমার কোনো প্রেমিকা নেই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই শহরের প্রতি ইঞ্চি জমি লাঙ্গলের ফলার কর্ষণের মতো নিড়ানি চালিয়েছি আমি। চোখের আয়ু ক্ষয় করে নিশাচর পাখি হয়ে কখনো শিশির স্নাত ভোরের বাতাসে জগিং করতে যেয়ে খুঁজেছি সমুদ্রের মতো গভীর ও দূরগামী তোমাকে। ঐতিহাসিক বেইলি রোডে কিংবা টিএসসিতে পাপড়ি বিছানো চৌধুরী পাড়ায় শত চৌধুরী রানীর ভিড়ে রবীন্দ্রনাথ নজরুলের শেখানো অক্ষরের তাবিজ বেঁধে শহরের পিচঢালা পথে ক্ষয় করে ফেলেছি পায়ের জুতা। অন্ধকার নিঃশ্বাস থেকে মাতাল ফুলের সৌরভে শহরের বস্তি থেকে অট্টালিকার নজর ফাঁকি দিয়ে বুড়িগঙ্গা থেকে শীতলক্ষায় বাইনোকুলারে চোখ বসিয়ে রমনায় সুন্দর পাখিদের কলরবে বৃক্ষের পাশে উকি দিয়ে ষড়ঋতুতে পোশাক পাল্টে ঘুরে ঘুরে অবশেষে জেনেছি এই শহরে আমার কোনো প্রেমিকা নেই। মহিন মুরসালিন বলছেন সব প্রেমিকা আজ থেকে আপনার জন্য না ভাই, সব প্রেমিকা তোমার জন্য থাকলো, কারণ আমাদের তো সময় শেষ, এখন তো তোমরা ইয়াং, তোমাদের সময়, পৃথিবীর সব প্রেমিকা তোমার জন্য থাকুক। সীমা দত্ত বলছেন বাহ, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা কথা বলছিলাম কবিতা নিয়ে এবং দাদা নিবেদ চক্রবর্তী বলছেন বাহ কবিতাটি খুব সুন্দর, মন ছুঁয়ে গেল তৌফিক ভাই। ধন্যবাদ দাদা, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি দাদা, আপনাকে পেয়ে ভালো লাগছে। তাসলিম খা বলছেন শুনছি চট্টগ্রাম থেকে। হালিম নজরুল ভাই এসেছেন এই শহরে আমার অনেক প্রেমিকা আছে, আর থাকতেই হবে হালিম ভাই, থাকতেই হবে আপনার।
এবার আমি যে কবিতাটি পাঠ করব, কবিতাটির শিরোনাম মায়া 2। এসো রেল লাইন নির্মাণ করি, শব্দের আতুর ঘর থেকে বিশ্বাসের স্লিপারগুলো এনে তরতাজা নুড়ি পাথরের উপর বসাই। এসো আমরা রেল লাইনের দুপাশে ছড়িয়ে দেই নীল কষ্টের জমে থাকা আবর্জনা। হুইসেলের আওয়াজ মুক্ত হোক চোখের কোণে জমে থাকা দুঃখের বাসর। এসো আমরা রেলের কামরায় বসি, নির্মল বাতাসে ভালোবাসার কাপে চুমুক দেই, স্মৃতির ডানা থেকে বের করি অতীতের কলেজ পড়ুয়া প্রেম। এসো একটা গন্তব্য ঠিক করি, যেখানে থেমে যাবে রেলগাড়ি, আমাদের বয়সটাকে 21-এ নামিয়ে দেব। শীতের বাঁধাকপি আর বসন্তের চুম্বনকে একসাথে মালা পরিয়ে রোদে ভিজাবো। এসো মাদুলিতে মালা বেঁধে গলায় লটকাই ওয়াদার লকেট। ধন্যবাদ। মঈন মুরসালিন বলছেন বেশ ভালো লেগেছে, প্রেমিকাহীন শহর। রুনা তাসলিমা বলছেন ধন্যবাদ আপনাকে। আমার মধ্যে হঠাৎ করেই আপনার সময় শেষের দিকে চলে আসছে, সম্ভবত আর 2-3 মিনিট রয়েছে আর কি, যেহেতু 30 মিনিটের অনুষ্ঠান এটি, এবং সময়টা খুব দ্রুত চলে গেল আর কি। নুরুন নেওয়াজ, এই তো কবিদের প্রেমের কথা, বা চমৎকার, ধন্যবাদ আপনাকে। আসলে এখন তো অতিমারি কাল চলছে, অতিমারি কালে মানুষের মনটা বিক্ষিপ্ত, বিশেষ করে কবিদের হৃদয়টা হয় নরম তুলোর মতো। তো কবিরা আরও বেশি মর্মাহত। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই কখনো কখনো কোনো না কোনো সময়ে কোনো না কোনো প্রিয়জনকে হারানোর খবর আমরা শুনছি। তো যে কারণে আসলে মনটা খুব বিক্ষিপ্ত। যতন দেবনাথ বলছেন শব্দের আতুর ঘর, বাহ, ধন্যবাদ। তো আমিও এই ভাবতে ভাবতে একদিন আমার মধ্যে একটা মৃত্যু চিন্তা দারুণভাবে জেঁকে বসলো। তো আমি তখন মনে করলাম যে আমার মৃত্যুর পরে কি হবে। রূপশ্রী দিদি এসেছেন, জয় হোক কবিতার, কবিতা অফিকজোর ভাইয়ের জন্য শুভকামনা শেষ। ধন্যবাদ দিদি, আপনি দেখছেন, আমার ভালো লাগছে। তো আমি হঠাৎ করেই তখন একদিন আমার ভিতরে একটা মৃত্যু চিন্তা পেয়ে বসলো। আমি সেদিন সারা রাত ঘুমোতে পারিনি। তো আমি তখন একটি কবিতা লিখেছিলাম, সেই কবিতাটি এখন পাঠ করছি। এটি কোথাও এখনও প্রকাশ হয়নি। আমার কফিন কবিতার শিরোনাম। আলোর শাওয়ারে ভিজতে ভিজতে হঠাৎ একটা সন্ধ্যায় ঢেকে যায় বিকেলের সোনালি রোদ। পাখিরা আকাশে উড়তে উড়তেই কর্পূর হয়ে গেল, চোখের সামনে মিলিয়ে গেল এক জোড়া অপেক্ষার চোখ। এত আলো, তবু চারদিকে শুধুই অন্ধকার। ওরা আমার ঠিকানা বদল করতে বাঁশঝাড়ের নিচে গোরস্থানে হেঁটে গেল, যেখানে ঘুমিয়ে আছেন আব্বা আম্মা। আমি খুব স্পষ্ট কোদালের ঘাই শুনতে পাচ্ছি। গোরখোদকের একজন বলল লোকটা কবিতা লিখত। আমি নিজেই হেসে ফেললাম, কিন্তু আমার ঠোঁট জোড়া নড়ছে না। আমার মাথার উপর একটা মাছি ভন ভন করছে। মাছি জেনে গেছে দেহঘড়ির ব্যাটারি শেষ। একটা লোহার খাটিয়ায় তোলা হলো আমাকে। আতর লোবানের গন্ধে বিদায়ের সুর বাজতে লাগলো। একজন ইমাম জানাজার আগে প্রশংসা করলেন, সকলেই সমস্বরে বললেন তিনি ভালো মানুষ ছিলেন। মানুষ আসলে আন্তর্জাতিক ফ্লাইটের ট্রানজিট যাত্রী, কখনো 1 ঘন্টা, আবার কখনো 5 ঘন্টা বসে থাকে গন্তব্যের আশায়। আমাকেও ওরা একটা গন্তব্যে নিয়ে গেল। পৃথিবীর ট্রানজিট শেষে ওরা সিক্ত নয়নে আমাকে মাটির বিছানায় রেখে এলো। অন্ধকারের মধ্যে আমি আলো সাঁতাতে লাগলাম। আমার সামনে খুলে গেল চিরচেনা দুয়ার। পৃথিবীতে শুধু রেখে গেলাম কয়েকটি কবিতা আর প্রিয় নারীর উষ্ণ সান্নিধ্য। ধন্যবাদ। আমি সম্ভবত সময় শেষ, আমার যতটুকু মনে হচ্ছে আর কি, কারণ আমাকে বলা হয়েছিল যে 30 মিনিটের অনুষ্ঠান। তো আজকে আমি আমার শেষ কবিতাটি পাঠ করছি, যেহেতু আমি মোটামুটি সবসময়ের জন্য প্রেমের কবিতায় আমি লিখি। মিনহাজুল হক খাদিম বলছেন অসাধারণ কবিতা ও কবিতা পাঠ, ধন্যবাদ। মাহবুবা ফারুক আপা দেখছেন, কবিতা শুনছি। আবু রাসেল, মুগ্ধতা ছুঁয়ে গেল মন, প্রিয় কবি ভাই। আমি এবার শেষ যে কবিতাটি পড়ব এটিও প্রেমের কবিতা। যতীন দেবনাথ বলছেন অসাধারণ কিছু চিত্রকল্প, মন ছুঁয়ে গেল, ধন্যবাদ দাদা। আমার এবারের কবিতার শিরোনাম ওই দুটি চোখ। এটি একটি প্রেমের কবিতা। খুঁজতে খুঁজতে অবশেষে যখন একটা বিকেল হাতে দাঁড়িয়ে গেলাম, তখন জানতাম না
বুক পকেটে লুকিয়ে থাকা সন্ধ্যা আমার সামনে সমুদ্র নিয়ে হাজির হচ্ছে। আমি ধীরে ধীরে আমার হৃদয়ের বোতাম খুলে দিলাম। ঝর্ণার স্বচ্ছ পানির মতো একজোড়া চোখ আমি দেখলাম, খুব চুপি চুপি। গরম কুঁড়ে ঘর হঠাৎ শীতল হয়ে গেল। আমি সহস্র বছরের জন্য একটা দরখাস্ত পেশ করলাম তোমার হৃদয় দরবারে, যার শিরোনাম দিলাম প্রিয়তমেষু। তুমি কি এই বান্দার দরখাস্ত করবে কবুল, নাকি পরম নিশ্চিন্তে আমাকে পাঠিয়ে দিবে কোনো বিরিয়ানির কারখানায় যেখানে খুশবু কেনা বেচা হয়? হে নারী, আমি ওই দুটি চোখে এবার 5,000 চুম্বন সেরে দিতে চাই। তুমি কি ফিরিয়ে দিবে আমার স্বৈরাচারী ঠোঁট? ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আজকের আর সময় নেই, আমি জানি না। মঈন যদি দেখছেন, অবশ্যই মঈন কি বলবেন আমার সময় কি শেষ হয়ে গেছে? মঈন মিনহাজুল হক খাদেম বলছেন কবিতা মন শুয়ে যাচ্ছে। মঈন কি বলবেন, একটু লিখবেন কি আমার সময় কি শেষ হয়ে যাচ্ছে? সময় তো শেষ হয়ে গেছে অবশ্যই। মঈন, কি সময় শেষ হয়ে গেছে আমার? সময় শেষ, তবে আর দুটি পাস করবেন। চিরস্মৃতি আপনি দেখছেন হালিম নজরুল, আমরা হৃদয়ের বোতাম খুলে দিলাম। ধন্যবাদ দাদা। আবু রাসেল, সময় 11টা 2 মিনিট। মঈন বলছে আর দুটি কবিতা, আমি আর কথা না বাড়িয়ে দুটি কবিতা পাঠ করছি। এবারের কবিতার শিরোনাম পোড়াদহ মেলা। আমাদের বগুড়া শহরে, আমি যে শহরে জন্ম হয়েছে সেই শহরের গাবতলীতে একটি মেলা হয়, পোড়াদহ মেলা। সেই মেলাকে কেন্দ্র করে আমার একটি কবিতা, পোড়াদহ মেলা। সাইকেলের টায়ার চালিয়ে স্বপ্ন কুড়াতাম কৈশোরে। প্রতিদিন ভেবেছি ঘূর্ণনের ভিতর সূর্য উদিত হয়। পিথাগোরাসের সূত্র মানিনি কখনো। আইলপথ আমার প্রিয় সাইকেলের রানওয়ে। আমি দৌড়াতাম একটা ভোরকে পাশে নিয়ে। গাবতলী পার হয়ে যেতাম পোড়াদহ মেলায়। বাড়ি ফিরতাম সন্ধ্যার টিউবলাইটের আলোয়। চালোপাড়া ব্রিজের উপর দাঁড়িয়ে আকাশ দেখা শিখেছি, যার নিচ দিয়ে বয়ে যায় কৈশোরের করতোয়া নদী। দূরের আইলপথগুলো সন্ধ্যায় জোনাক পোকার টর্চে আকাশ গঙ্গা হয়ে কুতকুত খেলে ঝোপঝাড়ে। মেলা থেকে কিনে আনতাম রাশি রাশি আনন্দ। উঠোনে আম্মার পায়ের কাছে রেখে দিতাম ঘানি ভাঙ্গা সরিষার তেলের বোতল, যে তেল শীতকালে দিত সুগন্ধি ঝাঁঝালো ওম। দেখেছি মেলা মানেই নতুন জামাইয়ের হাসি মুখ, কুপি জ্বালিয়ে যার অপেক্ষায় আলতা রাঙ্গা পা যুগল। আমাদের কৈশোর দুরন্ত বাছুরের মতো অবাক বিস্ময়ে ঘুরে বেড়াতো করতোয়ার পাশে কচি ঘাসের জাজিমে। মহিষের পিঠে চেপে দিনমান ডুবে যেতাম কিশোর থ্রিলারের সেই সব বীর কাহিনীর গুহায়। আরব্য রজনী হেঁটে আসতো চানমারি ঘাটে। পোড়াদহ মেলায় আমি একটা ওড়না উঠতে দেখেছি। ধন্যবাদ। এবারে আমি শেষ কবিতাটি পাঠ করছি। পাঠ করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এই কবিতাটি আমি আমার কবি বন্ধু তৃষ্ণা বসাককে উৎসর্গ করেছি। উনি 90 দশকের গুরুত্বপূর্ণ কবি কলকাতার। আমার এই কবিতাটির শিরোনাম বক্সিবাজারে আব্বার হাত ধরে। কৈশোরে আব্বার হাত ধরে বক্সিবাজারে যাই। মুগ্ধ হয়ে ডালিতে সাজিয়ে রাখা সবজি, মাছ, মাংস, খাঁচায় মুরগি আর সরল মানুষগুলোর কেনা বেচায়। মাঝে মধ্যে আব্বা আশিস কাকার হোটেলে নিয়ে গিয়ে পরোটা, মিষ্টি আর দুধ চা খাওয়াতেন। আমিও আব্বার পকেটের আবহাওয়া সংবাদ না জেনেই শুধু খেয়েই গেছি কৈশোরের ডাঙ্গুলি খেলার মতো। কৈশোরে জেনেছি কাঁচা ছানা মানেই আশিস কাকা। বৃষ্টির দিনে ছাতা মাথায় বাজারে যেতাম।
আমার মনে হতো অনেক হাতির কান বাজারে ঘুরছে। লালমিয়া চাচার দোকানে আমাকে বসিয়ে আব্বাও একটা হাতির কান লাগিয়ে মিশে যেতেন ভিড়ে। তখন আব্বাকে খুঁজতাম, কিন্তু পেতাম না। শীতের দিনে বকশীবাজারে দেখেছি যুবতী সবজি বাহার। লাউ শাক, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, সিম, গাজরের চেহারা জৌলুসে মনে হতো বৈশাখের মেলায় আছি। পৃথিবীর ঋতু পরিবর্তনে গাছে নতুন পাতা এলো। বকশীবাজার আমাকে শেখালো জীবনের নামতা। পকেটের নোটগুলো মনে হলো খলসে মাছ। বাজারে এলোমেলো কদমে নামতা পড়ছি। সব কিছু ঠিকঠাক, কিন্তু কিছুই ঠিক নেই। কৈশোরে দেখা আব্বার হাসিমাখা মুখের আড়ালে বেদনার ঘামগুলো আমার কপাল বেয়ে নিচে নামছে, নিভিয়ে দিচ্ছে সদ্য জ্বলে ওঠা উনুন। বাবা মানেই পাঞ্জাবির পকেটে বেদনা লুকিয়ে রাখা, সেলাই করা চটি পায়ে একজন আলেকজান্ডার। ধন্যবাদ সবাইকে। আজকের এই সন্ধ্যায় যারা কবিতা পাঠ শুনলেন, যারা দেখলেন, সকলকে আমার হৃদয় থেকে অভিনন্দন, শুভকামনা, শুভেচ্ছা। এবং স্পেশালি ধন্যবাদ দিই আমি কবি মঈন মুরসালিনকে, যার কারণে আজকের এই সন্ধ্যায় আমি এখানে আসতে পেরেছি। এবং প্রতিভা প্রকাশের অত্যন্ত সৃজনশীল যে সমস্ত কাজ তারা করছে, তাদের প্রতি আমার সবসময়ের জন্য সর্বাত্মক সমর্থন এবং ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।